ভালো লাগলে লাইক শেয়ার করুন। প্যারালাইসিস শব্দটা শুনলেই কেমন একটা ছবি ভেসে ওঠে, তাই না? একটা অচল হাত বা পা। কিন্তু হোমিওপ্যাথির দুনিয়ায় ফোকাসটা ঠিক ওখানে না। ফোকাসটা হলো রোগীর একদম ব্যক্তিগত অদ্ভুত সব লক্ষণের উপর। মানে রোগের নামের চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষটা। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে হোমিওপ্যাথি রোগের লেবেলের বাইরে গিয়ে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গল্পের ভেতর থেকে চিকিৎসার রাস্তাটা খুঁজে বের করে। এই পুরো ব্যাপারটার পেছনে একটা মূল ধারণা কাজ করে, যেটাকে বলা হয় টোটালিটি অফ সিমটমস। মানেটা কি? ধরুন একজন হোমিওপ্যাথিক ডাক্তার শুধু প্যারালাইসিস শব্দটা শুনেই থেমে যান না। তিনি বরং প্রশ্ন করেন, আচ্ছা আপনার কষ্টটা কি ডান দিকেই বেশি, কিংবা কাঁপুনিটা কি ঠান্ডা লাগলে বেড়ে যায়? এই অসুস্থতার আগে জীবনে কি খুব বড় কোনো দুঃখ পেয়েছিলেন? এই যে ছোট ছোট প্রশ্ন, শারীরিক, মানসিক, আবেগী, এই সব কিছু মিলিয়েই একটা পুরো ছবি তৈরি হয়। আর এই ছবিটাই কিন্তু সঠিক ওষুধটা খুঁজে পেতে সাহায্য করে, অনেকটা পাজেলের মতো। তাহলে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা মূল নীতিটা বুঝে নেব। তারপর দেখব যখন কাঁপুনিটা প্রধান সমস্যা তখন কি করণীয়, আর যখন দুর্বলতাটাই আসল কষ্ট তখন কি। এরপর আমরা দুটো খুব কাছাকাছি ওষুধের মধ্যে পার্থক্য করা শিখব। আর সবশেষে যা যা শিখলাম সেগুলোর উপর একবার চোখ বুলিয়ে নেব। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। অনেক সময় দেখা যায় প্যারালাইসিসের সাথে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় কাঁপুনি বা ঝাঁকুনি। মানে অঙ্গ প্রত্যঙ্গ অবশ তো বটেই, তার সাথে আবার অনিয়ন্ত্রিত নড়াচড়া। তো এখন আমরা এমন কিছু ওষুধ নিয়ে কথা বলবো যেগুলো ঠিক এই ধরনের লক্ষণের জন্য ব্যবহার করা হয়। প্রথমেই বলি অ্যাগারিকাস মাস্ক্যারিয়াসের কথা। আচ্ছা, এমন একজন মানুষের কথা ভাবুন তো, যার শুধু হাত পাই কাঁপে না, কথা বলার সময় হঠাৎ করে মুখের পেশিও কেঁপে ওঠে। আর শীতকালটা যেন তার জন্য একটা অভিশাপ, কারণ ঠান্ডা বাতাস লাগলেই এই কাঁপুনিটা আরও বেড়ে যায়। যখনই এরকম একটা ছবি দেখতে পাবেন, বুঝবেন এটা অ্যাগারিকাসের দিকে ইঙ্গিত করছে। এরপর আসছে জিঙ্কাম মেটালিকাম। এই ওষুধটার মূল শব্দটাই হলো অস্থিরতা। রোগী একদম স্থির থাকতে পারে না, বিশেষ করে পা দুটোকে। সে অনবরত নাড়াতেই থাকে, মনে হয় যেন শরীর তার ভেতরের সব ক্লান্তি বা টেনশনটা পা নাড়িয়ে বের করে দিচ্ছে। আর এই লাগাতার অস্থিরতার সাথে প্রায়ই দেখা যায় যে স্মৃতিশক্তিও যেন একটু কমে আসছে। এবার আসি মার্কিউরিয়াস সলিউবিলিসের কথায়। এখানে কাঁপুনি আর দুর্বলতা যেন যমজ ভাই, দুটো একসাথেই আসে। এর কয়েকটা খুব নির্দিষ্ট লক্ষণ আছে, খেয়াল করলেই বোঝা যায়। যেমন কথা বলার সময় জিভটা কাঁপে, সারা শরীরে প্রচুর ঘাম হয়, মুখে একটা দুর্গন্ধ থাকতে পারে, আর সাথে প্রচণ্ড পানির পিপাসা। এই কাঁপুনিটা এমন পর্যায়ে চলে যায় যে হাতে কোনো ছোট বা সূক্ষ্ম কাজ করাও খুব কঠিন হয়ে পড়ে। এতক্ষণ তো আমরা কাঁপুনি নিয়ে কথা বললাম, কিন্তু সব ক্ষেত্রে তো কাঁপুনি প্রধান সমস্যা নাও হতে পারে, তাই না? যদি প্যারালাইসিসের মূল কষ্টটা হয় প্রচণ্ড দুর্বলতা, অবসাদ আর শক্তিহীনতা, তখন কি হবে? চলুন এবার আমরা ঠিক এই ধরনের লক্ষণ আর তার ওষুধগুলো নিয়ে কথা বলি। কাস্টিকামের গল্পটা কিন্তু একটু অন্যরকম। এর প্যারালাইসিসটা শরীরে হুট করে আসে না, আসে খুব ধীরে ধীরে, আর বেশিরভাগ সময় দেখা যায় ডান দিকে সমস্যাটা বেশি। কিন্তু জানেন এর আসল কারণটা কোথায়? এর শেকড়টা লুকিয়ে থাকে মনে, কোনো একটা অনেক পুরনো চেপে রাখা দুঃখ বা শোকের মধ্যে। এই মানুষগুলো না খুব সহানুভূতিশীল হন, অন্যের ওপর কোনো অবিচার হলে একদম সহ্য করতে পারেন না। আর এই মানসিক আঘাতটাই যেন তাদের শরীরকে ধীরে ধীরে কাবু করে ফেলে। এবার ভাবুন জেলসেমিয়ামের কথা। এখানে মূল শব্দটা হলো প্রচণ্ড দুর্বলতা। শরীরটা এতটাই ক্লান্ত আর অবসন্ন হয়ে পড়ে যে মনে হয় চোখের পাতা দুটোও যেন তুলতে পারছে না। আর এই অবস্থাটা হঠাৎ করে বেড়ে যায় কখন জানেন? ধরুন কোনো একটা খারাপ খবর শোনার আগে বা কোনো পরীক্ষার টেনশনে। মানে যে কোনো রকমের মানসিক চাপ বা ভয় যেন শরীরের সব শক্তি নিংড়ে শুষে নেয়। এটাই হলো জেলসেমিয়ামের চেনার সবচেয়ে বড় উপায়। ল্যাথাইরাস স্যাটিভাস এই ওষুধটা মূলত পায়ের প্যারালাইসিসের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এর লক্ষণগুলো বেশ অদ্ভুত। যেমন রোগী যদি চোখ বন্ধ করে দাঁড়ায় তাহলেই টলমল করতে শুরু করে, আবার পা ঝুলিয়ে বসলে দেখা যায় পা দুটো ঠান্ডা আর নীলচে হয়ে গেছে। তবে সবচেয়ে যেটা চোখে পড়ার মতো সেটা হলো হাঁটার ভঙ্গি। শরীরটা ব্যালেন্স করার জন্য বুকটা সামনের দিকে আর কোমরটা পেছনের দিকে ঝুঁকে থাকে। এখন একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, আমরা তো দেখলাম কস্টিকাম আর জেলসেমিয়াম দুটোতেই দুর্বলতার কথা বলা আছে, তাহলে একজন ডাক্তার বুঝবেন কি করে যে কোনটা দিতে হবে? যখন লক্ষণগুলো এভাবে মিলে মিশে যায় তখন উপায়টা কি? দেখুন, এই চিকিৎসা পদ্ধতিটা কিন্তু সবার জন্য এক নয়। শুরুতেই প্রত্যেক ব্যক্তির নিজস্ব অবস্থা খুঁটিয়ে দেখা হয়।
তো চিকিৎসার একেবারে প্রথম ধাপটাই হল প্যারালাইসিসের আসল কারণটা খুঁজে বের করা। এই 4টে ধাপ মিলিয়ে রোগীর উপসর্গের একটা সম্পূর্ণ ছবি তৈরি হয়। এটাই চিকিৎসার মূল ভিত্তি। এখন প্রশ্ন হল, এই প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে? চলুন কয়েকটা প্রতিকারের উদাহরণ দেখা যাক। যেমন ধরুন গ্যালসিমিয়াম। এটা সেই সব রোগীদের জন্য যাদের মধ্যে প্রচণ্ড দুর্বলতা আর ধীর ভাব দেখা যায়। এর প্রধান লক্ষণগুলো হল হাত পা কাঁপা, ধীর চলাফেরা আর মানসিক চাপে উপসর্গগুলো আরও বেড়ে যাওয়া। এরপর আসছে কস্টিকাম। এটা সাধারণত ধীরে ধীরে বাড়তে থাকা প্যারালাইসিসের জন্য ব্যবহার করা হয়। এর লক্ষণের মধ্যে আছে ডান দিকে সমস্যা, আড়ষ্ঠতা আর একটা বিশেষ মানসিক দিক, অন্যায়ের প্রতি তীব্র ঘৃণা। এবার ফসফরাসের কথা বলা যাক। এটা নরম স্বভাবের আর বিশেষ কিছু ভীতি আছে এমন রোগীদের জন্য। এর সাথে জড়িয়ে আছে দুর্বলতা, স্মৃতিশক্তি কমে যাওয়া আর বজ্রপাতের মতো অদ্ভুত কিছু ভয়। এই তুলনাটা কিন্তু দারুণভাবে দুটো প্রতিকারের পার্থক্য দেখিয়ে দেয়। একদিকে জেলসিমিয়ামের স্থিরতা, অন্যদিকে জিঙ্কাম মেটালিকামের চঞ্চলতা। আরেকটা প্রতিকার হল ল্যাথারাস সেটাইভাস। এটা বিশেষভাবে পা আর ভারসাম্যের সমস্যার জন্য। এর লক্ষণগুলো হল ভারসাম্য রাখতে না পারা, পায়ে ফোলাভাব আর হাঁটার একটা বিশেষ ভঙ্গি। অবশ্য এগুলো স্রেফ কয়েকটা উদাহরণ। এমন সম্ভাব্য প্রতিকারের তালিকা কিন্তু অনেক লম্বা। এখানেও প্রত্যেকটা ওষুধ বেছে নেওয়া হয় তার নিজস্ব উপসর্গ প্রোফাইল দেখে। সুতরাং আসল কথাটা হলো, সঠিক ওষুধটা পুরোপুরি নির্ভর করে ব্যক্তির উপসর্গের ওপর। এই পদ্ধতির মূল ভিত্তি হল উপসর্গের সামগ্রিকতা, মানে রোগীর সম্পূর্ণ চিত্রটা দেখা। অর্থাৎ ফোকাসটা শুধু রোগের ওপর নয়, বরং পুরো মানুষটা আর তার নিজস্ব অভিজ্ঞতার ওপর। আর এই প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে হোমিওপ্যাথির একেবারে গোড়ার কথায়। এখানে ওষুধ বেছে নেওয়ার সময় এই ছোট ছোট সূক্ষ্ম পার্থক্যগুলোই কিন্তু আসল। তো চলুন আর দেরি না করে কস্টিকাম আর জেলসিমিয়ামকে পাশাপাশি রেখে দেখি এদের মধ্যে আসল তফাৎটা কোথায়। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কস্টিকামের ক্ষেত্রে রোগের শুরুটা হয় খুব ধীরে ধীরে, আর এর পেছনে থাকে পুরনো কোনো দুঃখ। অন্যদিকে জেলসিমিয়ামের শুরুটা হতে পারে হঠাৎ করে, কোনো মানসিক চাপ বা ভয়ের পর। আবার শারীরিক দিকটা দেখুন, কস্টিকামের রোগী একটা আড়ষ্ট ভাব অনুভব করে, বিশেষ করে ডান দিকে, আর জেলসিমিয়ামের রোগীর প্রধান অনুভূতি হল ঝিমঝিম ভাব আর দুর্বলতা। এই যে ছোট ছোট পার্থক্য, এগুলোই কিন্তু একজন ডাক্তারকে সঠিক ওষুধটা বেছে নিতে সাহায্য করে। তো এত সব আলোচনার পর সবচেয়ে জরুরি কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে? চলুন এই পদ্ধতির প্রধান নীতিগুলো চট করে দেখে নেওয়া যাক। পুরো পদ্ধতিটাকে কিন্তু খুব সহজ 3টে ধাপে ভাবা যেতে পারে। প্রথম ধাপ, রোগের নামটা ভুলে যান, মানুষটার দিকে তাকান, তার কাঁপুনি, তার ভয়, তার কষ্ট, এই সব কিছুকে গুরুত্ব দিন। দ্বিতীয় ধাপ, এবার লক্ষণের ছবির সাথে ওষুধের ছবি মেলান, মানে যে ওষুধের বৈশিষ্ট্যগুলো রোগের লক্ষণের সাথে সবচেয়ে বেশি মিলে যাবে সেটাই হলো সঠিক ওষুধ। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, রোগের চিকিৎসা নয়, রোগীর চিকিৎসা করুন। আর এরপরেই আসে সঠিক শক্তি বা পোটেন্সি বেছে নেওয়ার পালা, যেটা নির্ভর করে রোগীর জীবনী শক্তি আর লক্ষণের গভীরতার ওপর। আর হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, আমরা যে কয়েকটা ওষুধ নিয়ে কথা বললাম এটা কিন্তু সবে শুরু। আমার ফসফরাস, আর্সেনিকাম, অ্যালুমিনার মতো আরও বহু ওষুধের কথা বলা আছে। এটা থেকেই বোঝা যায় যে এই চিকিৎসা পদ্ধতিটা আসলে কতটা ব্যক্তিগত আর সুনির্দিষ্ট। মানে একজনের জন্য যা সঠিক আরেকজনের জন্য তা নাও হতে পারে। আসলে শেষ কথা হলো এটাই, মূল ব্যাপারটা রোগের নাম বা ডায়াগনোসিস নয়। মূল ব্যাপারটা হলো প্রত্যেকটা মানুষের তার নিজস্ব একদম আলাদা একটা গল্প। আর বিশ্বাস করুন, সেই গল্পের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে সুস্থ হয়ে ওঠার রাস্তাটা। ভালো লাগলে লাইক, শেয়ার করুন।